নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তুষ্মিতা। চলে যাচ্ছি সংবাদে। শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চল দাদর ও নগর হাভেলির সিলভাসায় নমো হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নমো হাসপাতালের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন তিনি। 460 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 450 শয্যা বিশিষ্ট নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী এদিন সিলভাসাতেই অপর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে দাদরা ও নগর হাভেলির উন্নয়ন প্রকল্পে 2587 কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন। এদিন গোটা হাসপাতালটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ও কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। প্রধানমন্ত্রীকে এদিন অনুষ্ঠান মঞ্চে অভিবাদন জানান দাদর ও নগর হাভেলির প্রশাসক প্রফুল্ল কে প্যাটেল। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিন গুজরাটের নওসারিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য ঢেলে সাজানো হচ্ছে গুজরাটের এই জেলাকে। আর এই মেগা ইভেন্টে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলা পুলিশ আধিকারিকরা। নারী দিবসের কথা মাথায় রেখেই এই আয়োজন করেছে রাজ্য প্রশাসন। ভারতের ইতিহাসে প্রথমবার এমনটা ঘটতে চলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘি। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছে, নারী দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আধিকারিকরা। শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েতগুলোতে 475টি কম্পিউটার প্রদান এবং জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফরমারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং এবং পশ্চিম ত্রিপুরা জেলার সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ রাজ্যের অন্যান্য জেলার সভাধিপতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আমরা কাজ করছি, ভালো কাজ করার জন্য পুরস্কৃত হয়েছি বলে জানান তিনি। রাজ পুরস্কার আমরা অত্যন্ত গর্বের সাথে যেখানে যাই আমাদের বক্তব্যতে আমরা বলি যে 7টি পুরস্কার আমরা পেয়েছি এবং এটা সবার কৃতিত্বের কারণে সেটা সম্ভব হয়েছে। সিনসিয়ারিটি, অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা যখন থাকবে তবেই প্রশংসা বা পুরস্কার পাওয়া ইম্পর্টেন্ট, আপনার স্বীকৃতি পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভালো কাজ করেছেন, দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে আপনারা স্বীকৃতি পেয়েছেন। তো স্বীকৃতি পাওয়ার মেইন কারণই হচ্ছে যেভাবে জাজমেন্ট করছেন যে ত্রিপুরা রাজ্যকে গ্রামীণ এলাকায়, সেটা কিন্তু আপনারা সেটা নিজেরা আদায় করেছেন। যখনই এই ধরনের আমরা পুরস্কার বা আমরা পাই, বিশেষ করে 2.5 লক্ষ পঞ্চায়েত সারা ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে যখন কোনো পঞ্চায়েত আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে প্রথম হয়, তখন বুঝতে হবে যে আমরা সঠিক পথেই কিন্তু আমরা চলছি। আমরা কিন্তু ঠিকভাবে কাজ করছি, ঠিকভাবে যাচ্ছে, তবেই আমরা পুরস্কৃত হয়েছি। চারটিখানি কথা নয় যে প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েত। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006।
8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2027 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। শুক্রবার CISF এর 56তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। CISF দেশের উন্নয়নে একটি অংশ এবং দেশ জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে CISF সুরক্ষা প্রদান করে আসছে। মহিলা CISF ব্যাটালিয়নকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যাধুনিক সুযোগ সুবিধা চালু করার ক্ষেত্রে সরকারের সাফল্য বর্ণনা করেন। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রাণী সম্পদ ও বন্যপ্রাণী স্বাস্থ্যসেবা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আমাদের রাজ্যে যে সকল ভেটেরিনারি চিকিৎসকরা রয়েছেন তাদের দক্ষতা বিকাশের জন্য এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বাইরে থেকে যে সকল রিসোর্স পার্সনরা এসেছেন তারা টেকনিক্যাল বিষয়ের উপর সেমিনারে আলোচনা করেন বলে তিনি জানান। ARDD ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য, তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে। এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সনস রয়েছেন তারা এসছেন, তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন। মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে। তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায়, এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কিভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায়, এই সমস্ত বিষয়ের উপরই ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যের ডাক্তাররা অনেক বেশি দক্ষতা লাভ করতে পারবেন।
রাজ্যে এখনো তেমন ভাবে গরম না পড়লেও গ্রীষ্মের প্রখর তাপ থেকে রেহাই দিতে রাজ্যের জনগণের চাহিদার কথা মাথায় রেখে এর আগেই এই প্রথম নতুন করে আগরতলায় শোরুম খুলে দেওয়া হয় জনগণের জন্য। বিভিন্ন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র তথা এসি, কুলার থেকে শুরু করে ফ্রিজ ইত্যাদি নানা সামগ্রী নিয়ে হাজির হলো ব্লু স্টার নামক বিখ্যাত সংস্থা। এই নতুন শোরুমের উদ্বোধন হয় সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদারও। রাজ্যে এই প্রথম সম্পূর্ণ নবকলেবরে শোরুম উদ্বোধন করে যাত্রা শুরু করলো দেশের বিখ্যাত শিল্প সংস্থা ব্লু স্টার কোম্পানি। শুক্রবার আগরতলার শিবনগরে এদিন নতুন এই শোরুমের উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তথা আগরতলা পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সহ কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সি হরিদাস, RM অরিজিৎ কুরুরি, GM কুমার ভেঙ্কটেশ্বরম প্রমুখ। রাজ্যে এই প্রথম কোম্পানির এই শোরুম উদ্বোধনে অতিথিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সংস্থার পক্ষ থেকে কর্ণধার রবি সাহা। এই উপলক্ষে এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে উল্লেখ করেন যে আজকে রাজ্যে একটা নতুন পালক সংযুক্ত হয়েছে। নতুন করে ব্লু স্টার কোম্পানির একটা নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, দিন দিন রাজ্যে একটা চাহিদা বাড়ছে। এসি ক্রয় করার যে মানসিকতা এতে বৃদ্ধি হয়েছে। খুব স্বল্প কিস্তিতে এগুলো ক্রয় করা যেতে পারে। পাশাপাশি এদিন তিনি ব্লু স্টার কোম্পানিকেও শুভেচ্ছা জানান। ত্রিপুরার মতো ছোট রাজ্যেও তারা তাদের নিজস্ব শোরুম খুলেছেন। রাজ্যের জনগণের মধ্যে তাদের পরিষেবা বৃদ্ধি করতে তারা এগিয়ে এসেছেন। এদিন সাংসদ আরও বলেন, বাজার উন্নতিকরণে সরকার কাজ করে চলেছে যাতে একই জায়গায় জনগণ তাদের প্রয়োজনীয় সামগ্রী পেতে পারে। জনগণের চাহিদা অনুযায়ী এই কোম্পানি তাদের উৎপাদিত সামগ্রীর যোগান দেবে বলে এই আশা প্রকাশ করেন তিনি। আমাদের কাছে একটা চাহিদা বাড়ছে, আর এসি ক্রয় করা যে মানসিকতা সেটাও বৃদ্ধি হয়েছে এবং আমরা আমাদের রাজ্যে গাড়ির ক্ষেত্রেই হোক বা বিভিন্ন যে অত্যাবশ্যক যে পণ্য এবং আমাদের দৈনন্দিন ব্যবহারে যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি মানুষের মধ্যে চাহিদাও বৃদ্ধি হচ্ছে এবং খুব স্বল্প কিস্তিতেও আমরা সেগুলি নিতে পারি। তো আমি ব্লু স্টার কোম্পানিকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যেও তারা এখানে নিজস্ব শোরুম এখানে করেছেন। ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং মানুষের চাহিদা মেটানোর জন্য তারাও এই ত্রিপুরা রাজ্যে তাদের চাহিদা মতো যোগান দেবেন। মার্কেট মডার্নাইজেশন এবং আমাদের চাহিদা মতো পণ্যগুলি যাতে আমরা এক জায়গাতে আমরা পেতে পারি তার ব্যবস্থাও আমাদের সরকার করছে। এদিন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানান যে সারা দেশে এটি সহ তাদের 210টি শোরুম খোলা হয়েছে। রাজ্যেই ক্রেতারা সব ধরনের পরিষেবা পেয়ে যাবে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে কোম্পানি সময় সময় বিভিন্ন আকর্ষণীয় অফারও প্রদান করছে। ক্রেতাদের তাদের এই শোরুমে এসে এসব বিষয় নিজের চোখে দেখে জেনে সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয় এদিন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। TTADC ও জাপানের একটি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের জাতি জনজাতি যুবক যুবতীরা যদি জাপানি ভাষা শিখে নার্সিং নিয়ে প্রশিক্ষণ নিতে চায় তাহলে এডিসির পক্ষ থেকে প্রতি ছাত্রছাত্রী মাথাপিছু 50,000 টাকা প্রদান করা হবে সহায়তা রাশি হিসেবে। ছাত্রছাত্রীদের জাপানি ভাষা শিখে জাপানে চাকুরি হলে তাদের প্রাপ্য বেতন থেকে পরবর্তী সময়ে ধাপে ধাপে প্রশিক্ষণ রাশির টাকা সংগ্রহ করা হবে। আগে থেকে তাদের এর জন্য কোনো টাকা দিতে হবে না। ব্যাঙ্গালোরে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যে সংস্থার সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে এই সংস্থা আসাম, মণিপুর, মেঘালয় সরকারের সাথে মিলেও কাজ করছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন TTADCর উন্নয়ন কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই সাংবাদিক সম্মেলনে সংস্থার CEO উপস্থিত ছিলেন। आज के दिन if we want our people to get a better livelihood, then there are organizations like NAVIS which is working with the government of Meghalaya, government of Assam, government of Mizoram, and now we have signed an MOU with TTADC कि जो हमारे nurses हैं, जो caregivers हैं, they will be given training in Bangalore in language, in aftercare, और उसके बाद
उनको डायरेक्ट प्लेसमेंट दिया जाएगा इन जापान। द सैलरी इज ऑल्सो वेरी गुड, से एडजस्ट किया जाएगा। वी विल ऑल्सो फ्रॉम ADC पे 50,000 rupees per student for their training, so that our youngsters get a chance to have a better life tomorrow. রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি সংলগ্ন পুকুরের কাজ শুক্রবার খতিয়ে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও কর্পোরেটর রত্না দত্ত সহ নিগমের আধিকারিকরা। পুকুরের সংস্কার কাজ খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, শিববাড়ি সংলগ্ন পুকুরটি দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে ভুগছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে ওই এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের সুবিধার্থে পুকুরটি পুনরায় সংস্কার করে সরকারি তরফ থেকে জল ব্যবহার করার জন্য কাজ করা হচ্ছে। আমাদের অমৃত 2 প্রজেক্টে প্রায় 3.25 কোটি টাকা ব্যয় করে এই পুকুরটি সংস্কার করা হচ্ছে বলে মেয়র জানান। যাই হোক, এখন কাজ শুরু হওয়াতে তাদের একটা চিন্তা ভাবনা ছিল, যে ধারণা ছিল তাদের জায়গা, যে জায়গা তারা থাকেন, তাদের জায়গাটা পুকুরের কাজের মধ্যে অংশ ঢুকে যাচ্ছে। বিষয়টা এরকম না, সেভাবে তারা গেছিলেন বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কালকে নির্দেশ দিয়েছেন এটা সরজমিন দেখে পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলে যাতে কাজটা সুন্দরভাবে করা যায় এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব কালকে আমাকে কথাটা বলেছিলেন। তো যাই হোক, আমরা নিজেরা আজকে আমাদের কমিশনার সাহেব সহ আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা দেখেছি মূলত এই অভিযোগটা এতটা ঠিক না, তবু আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই হিসাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে জিনিসটা চাইছেন তাদের ঘরগুলি যাতে কোনো অবস্থাতেই না হয়, ভাঙতে না হয়, বা তাদের কোনো সম্পত্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আগের জায়গা সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাদেরকে সেফ জোনে রেখে আমরা কাজটা করার চেষ্টা করছি এবং আমার বিশ্বাস যে তারা সহযোগিতা করবেন। এবং এই এলাকায় যারা বসবাস করেন, এই পুকুরের আশেপাশে যারা আছেন, তারাও অনেকে জমি দখল করে গেছেন এই পুকুরের জায়গা। তারপর আমরা যতটা সম্ভব তাদের সঙ্গে কথা বলে কাজটা চালু করা হয়েছে এবং আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে কাজটা শেষ হবে। খুব সুন্দরভাবে কাজ চলছে। তো আমি মন্দির কমিটিকে বলবো, এখানে তাদের একটা পাকা শৌচালয় আছে, এটাকে সরিয়ে নিতে বলা হয়েছে। তো আমরা পৌর নিগম থেকে সহযোগিতা করব সার্বিক, যাতে পুকুরে যে উদ্দেশ্যে সরকার এই টাকা দিয়েছেন বা ব্যয় করা হচ্ছে যেটা সুন্দরভাবে ব্যবহার করা যায়, জলের যাতে স্বচ্ছতা থাকে, সুন্দর থাকে, পরিবেশ ভালো থাকে, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের প্রায় 3.25 কোটি টাকা আমরা খরচা করতে যাচ্ছি। তো ওদের সঙ্গে যে এখানে মণিপুরি একটা পরিবার থাকেন, তাদের সঙ্গে কিছুটা মন্দির পরিচালনা কমিটি বা তাদের ভুল বুঝাবুঝির মধ্যে হয়েছিল। তাদের ধারণা ছিল তাদের যে জায়গায় তারা বসবাস করেন সেই জায়গাটা পুকুরের কাজে ব্যবহৃত হবে বা নিয়ে যাচ্ছে, এরকম না বিষয়টা। ওনারা যেটা বলেছেন আমাদের এই পুরোনো ঘরগুলি রক্ষা করার জন্য, কিছু জমি ছাড়ার জন্য আমরা কিন্তু আজকে আগের জায়গা থেকে সিদ্ধান্ত সরিয়ে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সবার সঙ্গে আলোচনা করে কাজটা যাতে দ্রুত শেষ করা যায়। কাজে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমার এখানে আসা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী জানাবো পরিস্থিতি কি আছে। আমাদের কমিশনার সাহেব আছেন, কর্পোরেটর আছেন। তো কোনো আতঙ্ক ভয়ের বিষয় নয়, কাজটা সুন্দরভাবে শেষ হয়ে যেতে যে উদ্দেশ্যে করা। এবং ওই পরিবারের সঙ্গে আমরা কথা বলছি, প্রয়োজনে যদি আরো কথা বলতে আমরা বলবো। আমার মনে হয় না, কারণ এটাতে আমাদের যে কাগজপত্র আছে যতটা দেখেছি, মহারানী আমাদের এটা সরকারিভাবে উনিও দিয়ে গেছেন এই মন্দিরের পুকুরটা ব্যবহার করার জন্য। এটা সরকারি জায়গায়, যেহেতু তাদেরকে দেখভালের জন্য রাজ পরিবার থেকে দেওয়া হয়েছে, তা আমরাও এটাকে সম্মান জানিয়ে, তারা যেহেতু বহুদিন ধরে এই এলাকায় বাস করেন এই জায়গায়, তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের জমি যাতে নষ্ট না হয়, তাদের ঘর যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা আজকে এসেছি। এবং অনেকটা জায়গা আরো যেটা মাপের মধ্যে পড়েছিল তার থেকে আমরা বেরিয়ে গিয়ে তাদের কথা মতো তাদের যেটা চাহিদা সেটা পূরণ করে কিন্তু আমরা কাজগুলি করছি। আমার আশা থাকবে তারা সহযোগিতা করবেন এবং মন্দির পরিচালনা কমিটিও তাদের যে কাজটা, তাদের যে এখতিয়ার, এর মধ্যেই এই কাজটা করাই উচিত। তারা মন্দির নিয়ে আলোচনা করা উচিত, জায়গা বিষয়টা সরকার দেখবে। রাজ্যে গাঁজা পাচার বাণিজ্য প্রক্রিয়া জারি রয়েছে। প্রতিনিয়ত রাজ্যে উৎপাদিত গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে। এক্ষেত্রে বিভিন্ন সময় পাচারকারীরা ধরা পড়ছে পুলিশের জালে। ফের গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লঙ্কামোড়া এলাকা থেকে এক পাচারকারী সহ 22 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে
পশ্চিম থানার পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য 4 লক্ষাধিক টাকা হবে। ধৃতের নাম রানা শেখ, বাড়ি গোয়ালা বস্তি এলাকায়। শুক্রবার এই বিষয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ধৃত পাচারকারীর বাইক ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস থানায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। গত কিছুদিন যাবৎ কিছু খবর আসছিল যে কিছু লোক গাঁজা নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য এদিকে কিছু গাঁজা স্টক করছিল। তো যাই হোক, সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামনগর আউটপোস্টের ওসি দেবব্রত বিশ্বাস এবং পশ্চিম থানার ওসি পরিতোষ দাস ওনারা একটা টিম তৈরি করে। সেই টিম কালকে মানে প্লেন ক্লথ এবং ইউনিফর্ম দুটো নিয়েই রেড করা হয় কয়েকটা জায়গাতে। রেড করার পর ফাইনালি লঙ্কামুড়াতে একজনকে আটক করা হয়, যার নাম হচ্ছে রানা শেখ। ওর বাড়ি গোয়ালা বস্তি। তো ওর কাছ থেকে টোটাল 11টি প্যাকেট পাওয়া যায়, প্রতিটা প্যাকেটে 2 কেজি করে, টোটাল 22 কেজি গাঁজা ওর কাছ থেকে উদ্ধার হয়। এবং ওর বাইকটা সঙ্গে ওর মোবাইল ফোন সবগুলি সিজ করা হয়। টোটাল ঘটনাটা নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় এনডিপিএস অ্যাক্টে। এবং টোটাল ইন্টারোগেশন যেটা দরকার সেটা আছে, ওকে কোর্টে পাঠানো হচ্ছে এবং পুলিশ রিমান্ডে এনে ওকে জিজ্ঞাসাবাদ। 8ই মার্চ শনিবার রাজ্যে বসছে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। এদিন ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট 42টি বেঞ্চে 21,247টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে বলে জানা গেছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা 340টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 3,509টি মামলা, বিএসএনএল এর বিল পরিশোধ সংক্রান্ত 1,245টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধে 15,815টি মামলা, বৈবাহিক বিরোধে 260টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত 52টি মামলা, ক্রেতা স্বার্থ সংক্রান্ত 10টি মামলা, চাকুরি সংক্রান্ত বিষয় 8টি মামলা এবং দেওয়ানি সংক্রান্ত 5টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। জিআরপি থানার পুলিশ ও জিআরপিএফ জওয়ানরা আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে 2জন মহিলা ড্রাগ প্যাডলারকে আটক করেছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 8 কেজি গাঁজা। তারা হলো ভোলি দেবী এবং সুনিতা দেবী। তাদের বাড়ি বিহার রাজ্যে। এদিকে আগরতলা রেল স্টেশনে শাওন ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে জিআরপি থানার পুলিশ। যোগেন্দ্রনগর স্টেশনে পরিত্যক্ত অবস্থায় থাকা 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে দেওঘর এক্সপ্রেস থেকে উদ্ধার হয় 200 বোতল এসকপ। এদের বিরুদ্ধে মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ। গত 24 ঘন্টায় এই সাফল্য পেয়েছে জিআরপি থানার পুলিশ। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।
বিরতির পর ফিরে এলাম সংবাদে। পাচারকালে 10টি গরু সহ গাড়ি আটক, গ্রেপ্তার চালক। ঘটনা উত্তর সোনাইছড়ি এলাকায়। পুলিশ টহলদারি করার সময় তা ধরা পড়ে। মামলা হাতে নিয়ে গাড়ির চালক সহ আটক গরুগুলোকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে। কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ, বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গরু পাচার বাণিজ্য বাড়বাড়ন্ত। এই চিত্র উঠে আসলো বৃহস্পতিবার রাতে। জানা যায়, বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে TR03K 1716 নম্বরের গরু বোঝাই গাড়ি আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝাই গাড়ি সিজ করার সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে। জানা যায়, জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। গাড়িতে 10টি গরু পাওয়া যায়। পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে আটক করা হয় গরু সহ গাড়ি। জানা যায়, গাড়ির চালক কামাল হোসেনকে বেল বন্ডে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। রাত্র আনুমানিক 9:30টার দিকে আমাদের থানার অফিসার SI স্বপন সেন এবং স্টাফরা নর্থ সোনাইছড়ি এলাকা থেকে একটা বোলেরো গাড়ি ইয়ে করছে। চেকিংয়ের সময় গাড়িতে প্রায় 10টা গরু পাইছে। তো তখন তার কাছে সেরকম ডকুমেন্ট ছিল না, তাই SI স্বপন সেন এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে। তারপরে এখানে অ্যাজ পার রুলসে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বিলোনিয়া থানাতে। তারপরে আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি। আজকে আমরা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালান দিতেছি। সূত্রের খবর, গোমতী জেলার বিভিন্ন প্রান্ত, বিশেষ করে শালগড়া, খিলপাড়া, জামজুরি থেকে গরু বোঝাই গাড়ি দক্ষিণ জেলার দিয়ে ছুটছে বিভিন্ন সীমান্তে। এমনটাও খবর, শালগড়া এলাকার জনৈক আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে বোলেরো গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে। স্বভাবতই এ নিয়ে জনগণের মধ্যে গুঞ্জন দেখা দিচ্ছে। শুধু আব্দুল হাকিমই নয়, এমন আরও অনেকে রয়েছে এই ধরনের কাজে। এছাড়া প্রায়ই শোনা যায় গরু চুরির কথাও। দাবি উঠছে সেদিকটিও নিশ্চয়ই মাথায় রাখা প্রয়োজন পশু কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার এবং লোকেদের। পাশাপাশি সরকারকেও এ বিষয়ে সজাগ থাকতে হবে লাইভ স্টকের এই দিকটি নিয়ে, এমনটাই মনে করছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। শুক্রবার সকালে ত্রিমুখী যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় একজন ব্যক্তি। বিশালগড় থানাধীন লেম্বুতলী তহসিল কাছেরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিশপ্ত গাড়ির চালক। এই দুর্ঘটনায় ভেঙে চুরমার বাইকটি, দুমড়ে মুচড়ে যায় আরেকটি গাড়ি। এদিন সকালে বাইক নিয়ে এক যুবক মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার মাথা এলাকায় আসতেই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারলে বাইক ছিটকে পড়ে আরেকটি গাড়ির পেছনে। সামনে একটা লোক আসলো বাইসাইকেলে, বুলেরোটাও মোটামুটি ভালো স্পিডে আসলো। তো আইতেছি দেখতেছি মানে লোকটা এদিকে সাইডে আসলো, সাইকেল দিয়ে যাইতেছে। আমি একটু ব্রেক দিছি, তাই মনে পিছন নিয়ে আইতেছে। মানে একটা ধুম করে একটা বাড়ি দিছে। গাড়িটার মনে পেছন থেকে আরেকটা বাইকের বাড়ি দিছে। আমার গাড়িটার মধ্যে বাইকটা বাড়ি দিছে। বাইকটা এসে তাই বাড়ি গেছে না, বাড়ি গেছে মনে তাই দুই গাড়ির লোকে মনে বাড়ি গেছে। আপনারা কি গাড়ির নাম্বারটা দেখছেন? না, গাড়ির নাম্বারটা দেখছি। কোন জায়গায়? রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু হলো বাড়ির মালিকের। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘরও। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন তামসাবাড়ি উত্তরপাড়ায়। এদিন রাতে রহস্যময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এক বাড়ির বসতঘর। রাত প্রায় 3টে নাগাদ আগুন লাগে মুস্তফা কামালের বাড়ির একটি ঘরে। ঘরটির এক পাশে বাড়ির রান্নার কাজ চলত, অপর পাশে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক মুস্তফা। আগুনের লেলিহান শিখা গোটা ঘরটিকে গ্রাস করে ফেলায় ঘরের ভেতরে মৃত্যু হয় তার। মৃত ব্যক্তি মানুষের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন। এদিকে মৃতের স্ত্রী রেহানা বেগম জানান, তার একমাত্র ছেলে বিক্রম আলী চেন্নাইয়ে কর্মরত। রাতে ছেলের বউ ও নাতনিকে নিয়ে বাড়ির অন্য ঘরে ঘুমিয়েছিলেন। পাশের ঘর থেকে হঠাৎ স্বামীর চিৎকার শুনতে পান। উঠে দেখেন পরিস্থিতি ভয়াবহ। বাড়িতে অন্য কোনো পুরুষ লোক না থাকায় স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি।
আমার স্বামী বেন্ডায় কইছি ডাক দেওয়ার লেগে ভাত খাওয়ানোর লেগে রোজা রাখতাম তখন 3টা বাজে আমার স্বামী আমার ডাকতেছে ডাক্কা কইতাছে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও দরজা খুলছি দরজা খুললে সেই ঘরে যাই দিই চাইরো কিনারে ঘরের আগুন জ্বলতেছে স্বামীরে বাঁচানোর মতন ক্ষমতা আমরা নাই তখন ফায়ার সার্ভিসের গাড়িওয়ালারে ফোন করছে ফোন করে আইসে আউনের পরে দেখে কিতা আগুনটাকে নিবানোর পরে লাশ মরে গেছে। আপনারা এমনি দরজা ভাঙানোর চেষ্টা করছিলেন? চেষ্টা করছি বহুত আগুনে জানাবো এরপরও দরজা ভাঙছি লাঠি দিয়ে ইট দিয়ে দরজা ভাঙছি ভাঙানোর পরে তো আগুনের তাপ আরো বাইরে গেছে আগুনে জানা। মানে পুরুষ মানুষ টানুষ তো আপনার বাড়িতে আর কেউ নাই? পরে আইছে দরজাটি ভাঙছে তো আইয়া পুরুষ মানুষ মানে আগে নাই? আগে নাই। মানে অন্য বাড়ির থেকে আইসিনি? না অন্য বাড়ির থেকে আইসিল তারা বাঁচাইতে আসছে? বাঁচাইতে পারছে না আইসে তো পরে ঠিক আছে আগুনের লেগে দাগ বেঁচে পারে না কেমনে বাঁচাইবো। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।